আর দীক্ষা গ্রহণান্তে আমাদের ওখানে বইয়ের দোকান আছে, সেখান থেকে আপনার এই চারটা জিনিস। একটা হচ্ছে ঠাকুর নিগমানন্দের একটা প্রতিমূর্তি, যেটা মনে করেন একটা ছোট সাইজ নেবেন, আর একটা বড় সাইজ নেবেন। বড় সাইজটা বাঁধিয়ে আপনার বেডরুমে রাখবেন সুন্দর করে, যাতে সকাল সন্ধ্যায় বাইরে যাচ্ছেন তখন যেন প্রণাম করে আপনার বাইরে গেলেন, বা যখন বাহির থেকে কাজকর্ম সেরে ঘরে ঢুকলেন, ঠাকুরেরকে যেন ঘরে ঢুকতে যেন দৃষ্টিতে পড়ে। একটা বড় ফটো, 16 ইঞ্চি লম্বা একটা ফটো আছে এখানে, বড় ফটো, সেটা বাঁধিয়ে সুন্দর করে আপনার বেডরুমে রাখবেন। যে যখন স্নান টান করে বেডরুম থেকে আপনার কাজে বেরিয়ে গেলেন সকালবেলা কি দুপুরবেলা, আপনার নজরে যেন পড়ে, ঠাকুরকে প্রণাম করে বের হয়ে গেলেন গুরুর নাম স্মরণ করে। আবার যখন কাজটা সেরে আপনার নিজ বেডরুমে ঢুকলেন কি ঘরে ঢুকলেন, আসলে যেন নজরে পড়ে যে হ্যাঁ বাইরে থেকে এসে ঠাকুরকে নজরে পড়লো। তার অর্থ হলো সার্বক্ষণিক যেন গুরু মূর্তিটা আপনার দর্শনে আসে। এই দর্শন করতে 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 তারপর দেখবেন, তখন দেখবেন যে 1-2 বছর পরে এই গুরুমূর্তিটা পূর্ণাঙ্গভাবে আপনার মনের ভিতরে গেঁথে যাবে। তখন দেখবেন শয়নে স্বপ্নে চলতে ফিরতে সবসময় শ্রী গুরু মূর্তিটা আপনার অন্তরে ভেসে উঠবে, এবং যত রকম ভেসে উঠবে তত আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, এবং তখন দেখবেন অনেক মানসিক প্রশান্তি লাভ করবেন। এই হলো একটা বড় ফটো নেবেন, আর একটা ছোট ফটো আছে দেখবেন ওখানে 2 রকম, সেটা নিয়ে বাঁধিয়ে নিয়ে একটা পৃথক আসন করবেন। অনেকের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু, কৃষ্ণ বা লক্ষ্মী যে কোনো প্রতিমূর্তি থাকুক না কেন, তাদের জন্য তো পৃথক হয়তো আসন রয়েছে, কিন্তু গুরু মহারাজের জন্য একটা পৃথক ছোট্ট আসন করবেন, এবং সেটাতে শুধু ঠাকুর নিগমানন্দের প্রতিমূর্তি ছোট সাইজ নিয়ে যাবেন, বাঁধিয়ে নিত্য পূজা সেখানে করবেন। এবং সেইভাবে নিত্য পূজা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সেখানে পূজা করবেন, এবং তার সামনে বসে জপ ধ্যান করবেন। এটা পৃথক আসন একটা টুল করে নিয়ে তাতে পৃথক আসনে আমাদের ঠাকুর নিগমানন্দকে বসাবেন। আগে যদি আপনার ঘরে লক্ষ্মী বা কৃষ্ণ, গৌরাঙ্গ বিভিন্ন দেবদেবী থাকতে পারে একই আসনে, সেটা যে আসনে আছে তেনারা তাদেরকে সেই আসন রাখেন। আর এই গুরু মহারাজের একটা পৃথক আসন বসিয়ে এই ফটোটা সেখানে বসিয়ে, আজ যেমন দীক্ষা নিলেন, আগামীকাল থেকেই শুরু করবেন, এটা বিলম্ব করবেন না। আজকে রাত্রি থেকে দরকার নেই, আজকে ফটোটা নিয়ে যাবেন, আজকে দিনের মধ্যে বাঁধিয়ে ফেলবেন। যদি নিতান্তই না পারেন তাহলে কালকের দিনের মধ্যে বাঁধাবেন। আজকে যদি বাঁধানো হয়ে যায় চেষ্টা করবেন কালকেই বসিয়ে সুন্দরভাবে পরশুদিন থেকেই শুরু করার জন্য পূজা। আর যদি মনে করেন যে না বাঁধানো বা একটা টুল এগুলো তৈরি করতে সময় লাগবে, তাহলে আজকে হলো বৃহস্পতিবার, যেদিনই বসাবেন হয় রবিবার বসাবেন আর না হলে বৃহস্পতিবার বসাবেন। যেমন আজকে বৃহস্পতিবার দীক্ষা পেলেন, আপনাদের ভাগ্য ভালো যে গুরুবার বৃহস্পতিবার আপনাদের দীক্ষাটা হচ্ছে। তো যাই হোক, আজকে দীক্ষা নিলেন, কালকে শুক্র এবং শনি এই 2 দিনের মধ্যে ফটোটা বাঁধাবেন, ছোট্ট একটা আসন করে নেবেন। ঠিক রবিবারের দিন সকালবেলা স্নান টান করে সেই আসনটাকে বসিয়ে ঠাকুরকে প্রতিমূর্তি বসে আপনার রবিবার থেকে বসাবেন এবং পূজাও শুরু করবেন। আর যদি রবিবারও না পারেন, সর্বশেষ আগামী বৃহস্পতিবারের দিন আবার ঠাকুরের আসন টাসন করে সুন্দরভাবে বসিয়ে পূজা শুরু করবেন। কিন্তু আমার কথা হলো, পারলে আগামী রবিবার, না পারলে আগামী বৃহস্পতিবার যেন মিস না হয়। এই 2টো দিন থাকলো, হয় রবিবার বসাবেন, না পারলে পরে বৃহস্পতিবার যেন কোনো অবস্থাতেই মিস না হয়, সুন্দর করে এই কাজটা করবেন। আর এই বইয়ের দোকান থেকে যখন এই 2 রকমের ফটো নিতে বললাম, তার সঙ্গে আর 3টা বই নেবেন। একটা হলো গুরু পূজা পদ্ধতি, এই বইটা পারিবারিক ভিত্তিক একটা নিলেই হবে। মনে করেন একই পরিবারে যদি আপনার পৃথক ফ্যামিলি হন, যেমন 3 ভাই, মনে করেন 3 ভাইয়ের 3টা পরিবার, অনেকে তো পৃথক হয়ে যায় পরিবার, তাহলে 3 ভাইয়ের জন্য 3টা গুরু পূজা পদ্ধতি নেবেন। আর একই পরিবারের মধ্যে যদি 51 পরিবারের ভুক্ত থাকেন, তাহলে 2 ভাই যে একত্রে থাকে, মনে রাখবেন, কথাগুলো ভালো করে বুঝে নেবেন, তাহলে একটা গুরু পূজা পদ্ধতি নিলেই হবে। এই গেল। আর এরপরে একটা বই আছে নিয়ম পঞ্চক। দীক্ষা নেওয়ার পর আপনাদের করণীয় কর্তব্য কি আমাদের এত বলতে হবে না, ওই নিয়ম পঞ্চক বইটা পড়লে সুন্দর বুঝতে পারবেন যে আপনাদের করণীয় কর্তব্য কি। এখানে এ সম্পর্কে আর কোনো আলোচনা করবো না, ওই বইটা নেবেন শুধু।